রাজনীতির হিসেব জটিল সমীকরণের দিকে এগোচ্ছে কিনা? রাইট, হ্যাঁ, জটিল হচ্ছে, দিন দিন আরো সামনে জটিল হবে বোধহয়। তুষার ভাই যেটা বলছে যে আমার কথা একটু কম হতাশ হইলে হয়তো আলোচনাটা বিএনপির সাথে ছিল। দেখেন, আন্দোলনটা বৈষম্য বিরোধী লিডিং আমি ছিলাম না, কিন্তু নির্যাতনটা ডিবি কার্যালয়ে কিংবা কোর্টে পুলিশের কাঁধে ভর, এটা আপনারা দেখেছেন তো। কেন আমি হয়েছি? সামনে যদি কোনো পরিস্থিতিতে ভিকটিমটা টপ লেভেল থেকে আগে আমাদের দিকে আসবে, হিটটা আমাদের দিকে আসবে, তুষার ভাইদের মতো লোককে খুঁজবে না। তার দলের থেকে নাহিদ কিংবা আসিফ কিংবা মাহফুজ, এই যে 3 আইকনিক লিডার, এদেরকে খুঁজতে পারে। সো আমরা বুঝি একটা অস্বাভাবিক পরিস্থিতিটা তৈরি হলে আগে রাজনীতিবিদদের উপর দিয়ে সেটার ঝড়টা যাবে। সেই জায়গা থেকে আমরা চাই না যে এত ব্লাডশেড, এত মানুষের স্যাক্রিফাইস সেটা বৃথা যাক। আমাদের টার্গেট সংস্কার। তুষার ভাই বলেছে দুনিয়াতে কখনোই সব দল এক জায়গায় আসে না, একমত হয় না। সরকার তো আপনার আম্পায়ারের জায়গা আছে, সব দলের মতামতে যেইটুকু এক্সিকিউট করার সরকার করুক। আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে সরকার কিছু জায়গায় প্রেশার দেখ, কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে আহামরি সময় লাগার এখন কথা না। এখন যা হচ্ছে ওইটা ইচ্ছা করে কালক্ষেপণ করা হচ্ছে শুধু নির্বাচনকে পেছানোর জন্য। শেষ কথা হচ্ছে যে আমরা যেটা বলতে চাই যে আমরা যদি অনেকে ভেবে থাকি যে এই মুহূর্তে আমি গভর্নমেন্ট ফর্ম করে ফেলবো, আমি অন্যের ক্ষমতা যা ঠেকাতে পারবো, এটা আসলে সম্ভব না। বরঞ্চ আমাদের দেশ জাতির জন্য ভালো হবে, যেটা এই সরকার পতনের পরে হয় নাই। আগামীতে যদি আমরা ন্যাশনাল কনসেনসাস বা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে একটা সরকার এবং রাজনীতির পরিবেশ এখানে তৈরি করতে পারি, যারাই ক্ষমতায় থাকুক, যারাই বিরোধী দল থাকুক। বিরোধী দলের কাজ তো এইটা না, খালি সবসময় যারা ক্ষমতায় থাকবে তাদের দোষ ত্রুটি খুঁজে দেশের মধ্যে খালি আন্দোলন সংগ্রাম। দেশকে এগিয়ে নিতে হলে এখন তো আমরা ইংরেজিতে হলো উই আর অন দ্য সেম পেজ। এইখানকার যারা পলিটিক্যাল গ্রুপ সবাই সংস্কারের পক্ষে, একটা নতুন বাংলাদেশের পক্ষে। আমাদের তো এত ডিবেট হওয়ার কথা না, এত বিতর্ক বিভেদ থাকার কথা না। তাহলে কেন হচ্ছে? যেটা তুষার ভাই যেটা বললেন, আই ওয়াজ ভেরি সারপ্রাইজ। যেটা তুষার ভাইকে আমি শিক্ষিত বুদ্ধিমান একজন লোক হিসেবে ভাবি। এটা যদি পলিটিক্যালি অপোনেন্ট ভেবে যদি আরেকজনকে আমি তার পলিটিক্স ড্যামেজ করার জন্য বলে থাকি, যে বলছে যে দিল্লির বয়ান, এটা দিল্লির বয়ান কিভাবে হয়? আর দিল্লির বিরুদ্ধে লড়াই বিএনপির স্ট্যান্ডিং কমিটির লোক সালাউদ্দিন সাহেব কত বছর যন্ত্রণা এখানে একটা নিয়ে গুম করে এখান থেকে ফেলে রাখলো দিল্লি, তারা বিএনপির সাথে কম্প্রোমাইজ করবে? আমরা এই দিল্লির, আমাকে এরকম বলেছে এনএসআই ডিজিএফআই থেকে, আপনি সবার বিরুদ্ধে কথা বলেন, হাসিনের বিরুদ্ধে বলেন, সরকারের বিরুদ্ধে বলেন, দিল্লির বিরুদ্ধে বলবেন না। তো দিল্লির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম আমরা, এই মোদী বিরুদ্ধে আন্দোলন, আমাদের কত স্যাক্রিফাইস। আমাদেরকে ওই বয়ান হিসেবে পাবলিকের মাঝে গেলানো হচ্ছে যে এটা দিল্লির ন্যারেটিভ, এখানে ইলেকশন ছাড়া ক্ষমতায় থাকবে, এটা কার ন্যারেটিভ? এখানে যে পূর্ব তিমুরের মতো এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার একটা চক্রান্ত হচ্ছে, আরাকান এইদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে, এইটা এস্টাবলিশমেন্ট করার দায়িত্ব কার? এইখানে কারা দেশের মধ্যে একটা ক্যাওয়াস তৈরি করে কিংবা এজেন্ডা বাস্তবায়ন করার দায়িত্ব কারা নেছে? এগুলো কিন্তু আমাদের খুঁজতে হবে। কাজে আলটিমেটলি দেশ চালায় রাজনীতিবিদরা, অরাজনৈতিক কিংবা সিভিল সোসাইটির লোকেরা। আজকে আমি যদি উইথ ডিউ রেসপেক্ট বলি, যারা গভর্নমেন্টে আছে 2-4 জন ব্যতীত তাদের কন্ট্রিবিউশনটা কি? তারা 1 সপ্তাহ 7 দিন দেখেছেন রাজপথে লড়াই সংগ্রাম করেছে, গণতন্ত্র ভোটের দাবিতে 18-24 নির্বাচন প্রত্যাখ্যান করে একটা শক্ত স্টেটমেন্ট দিয়েছে, দেয় নাই। আন্দোলন করলাম আমরা, রক্ত ঝরাইলাম আমরা, জেলে গেলাম আমরা, পুলিশের পিটুনি খেলাম আমরা, আর এই সমস্ত একটা বয়ান তৈরি করে কিছু লোক এই সরকার গঠন করে তারা মধুচন্দ্রিমা করবে, রাজনীতিবিদ যেটা সমর্থন করবে কখনো। আর এই যে জনগণ, সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন, এটা ম্যানিপুলেট করা যায়। আপনি জানেন কিভাবে টুইটার, ফেসবুক এগুলো ম্যানিপুলেট করা যায়। এখন যারা পাওয়ার আছে, তাদের কমিউনিটি আছে, কানেক্টিভিটি আছে, তারা এগুলো ম্যানিপুলেট করে মানুষকে গ্লানের চেষ্টা করছে। কিন্তু সর্বশেষ কথা এইটাই বলি, এগুলো সব বৃথা, এগুলো হাওয়ার মতো উড়ে যাবে। কাজেই সেক্ষেত্রে আমরা যদি সবাই মিলে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারি, ন্যূনতম সংস্কার বাস্তবায়ন করতে পারি এবং একটা রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে পারি, সেটা আমাদের সবার জন্য ভালো।